আসসালামু আলাইকুম। আমৃত্যু ভালোবাসি তোকে, লিখেছেন সালমা চৌধুরী। তৎক্ষণাৎ মেঘের অভিব্যক্তি বদলে গেল, চল শক্ত হয়ে এলো, দীর্ঘশ্বাস ছেড়ে কপাল কুঁচকালো, মনে মনে বলল, আমি ওনাকে নিয়ে ভাবছি কেন? ওনাকে নিয়ে ভাবার তো মানুষ আছেই। তাছাড়া উনি আমায় মেরেছেন, তার শাস্তি আল্লাহ ওনাকে দিয়েছেন। আমার তো এত খুশি হওয়ার কথা। আমার তো এতে খুশি হওয়ার কথা। কথাগুলো ভেবেই গাল ফুলালো। তারপর মায়ের মলিন মুখের পানে একবার তাকিয়ে আবার মনে মনে বলা শুরু করলো, যেখানে আম্মু আব্বু আর ভাইয়া কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, সেখানে উনি আমার গায়ে হাত তুললেন কোন অধিকারে? তাও আবার আরেকজনের জন্য। উনি আমাকে পছন্দ করলেও মেনে নিতাম। উনি তো জান্নাত আপুকে ভালোবাসেন, তাহলে আমার উপর অধিকার দেখাতে আসেন কেন? কারো জীবনে অবাঞ্ছিত ন্যায় পড়ে থাকার চেয়ে একাকী জীবন কাটানো অনেক ভালো। আমি আপনার জীবনে অবাঞ্ছিত হয়ে থাকতে চাই না। আজ থেকে আমার মনে হিটলারের কোনো অস্তিত্ব থাকবে না। একবার সুস্থ হই শুধু, আমার জীবনের সকল সিদ্ধান্ত আমি নেব। আমার ব্যাপারে কাউকে নাক গলাতে দেব না। হালিমা খান মেয়ের কপালে হাত রেখে ব্যস্ত হলেন জলপট্টি দেওয়ার জন্য। গতরাত থেকে নাওয়া খাওয়া এক করে মেয়ের যত্ন নিচ্ছেন। চোখ মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। মেঘের মাথায় জলপট্টি দিতে দিতে মেঘের চুলে হাত দিলেন। দীর্ঘ চুলে জট লেগে অগুছালো হয়ে আছে। হালিমা খান কমল কণ্ঠে মেয়েকে বললেন, তুই সুস্থ হলে তোকে নিয়ে পার্লারে যাব। মেঘ ছোট করে শুধালো, কেন? হালিমা খান শ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বললেন, তোর চুলগুলো কাটাতে হবে। মেঘ আটকে উঠে বলল, না, চুল ছোট করব না আমি। হালিমা খান মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে ঠান্ডা স্বরে বোঝাচ্ছেন, তুই তো নিজের যত্নই নিতে পারিস না, চুলের যত্ন কিভাবে নিবি? তার থেকে ভালো এখন চুলগুলো কেটে দিলে ভর্তি পরীক্ষা দিতে দেখবি বড় হয়ে যাচ্ছে। মেঘ চুপচাপ মায়ের কথা শুনছে, কোনো প্রতিবাদ করলো না। চোখ বন্ধ করে শুয়ে আছে। এখনো জ্বর 100 ডিগ্রি সেলসিয়াসতেই আছে। ওষুধ খাওয়ানো হচ্ছে, তারপরও কমছে না। প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলে না, সারাক্ষণ চোখ বন্ধ করেই শুয়ে থাকে, আর না হয় ঘুমায়। তানভীর বিকালে বের হয়েই এমপির সম্মেলনে গেল। সেখানে প্রোগ্রাম শেষ করে তারা কয়েকজন মিলে এলাকায় বেরিয়েছে ভোট চাওয়ার জন্য। এক গলিতে কয়েকটা বাসায় ভোট চাওয়ার পর আচমকা তানভীরের নজর পড়ে গেল মেন রোডে। সাথের কয়েকজনকে দায়িত্ব দিয়ে তানভীর দৌড়ে বেরিয়ে এসেছে গলি থেকে। মেন রোডে এসে গলা উঁচু করে ডাকলো, এই মেয়ে দাঁড়াও। বন্যা সহসা পেছনে ঘুরল। তানভীরকে দেখে বিস্মিত হয়ে বলল, ভাইয়া আপনি? তানভীর কয়েক কদম এগিয়ে বন্যার মুখোমুখি হয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, আমি তোমার কোন জন্মের ভাই? তানভীরের ঘুমরা মুখ কথায় বন্যা কিছুটা ভ্যাবাচেকা খেল। উদ্বিগ্ন কণ্ঠে বলল, না মানে আপনি মেঘের ভাইয়া না? তাই? তানভীর এবার কিছুটা কড়া স্বরে বলল, আমাকে ভাইয়া ডাকার অধিকার শুধু মেঘের। তোমার ইচ্ছে হলে তানভীর ভাই বলতে পারো, কিন্তু মায়ের পেটের ভাইয়ের মতো ভাইয়া ভাইয়া বলে ডাকবা না। বন্যা আস্তে আস্তে বিড়বিড় করলো, মেঘের ভাইগুলো এমন কাঠখোট্টা কেন? এতদিন শুধু মেঘের মুখেই শুনতাম, এখন দেখি সত্যি সত্যি। তানভীর টিস্যু দিয়ে নাক মুখে ছোট করে শুধালো, কোথায় যাওয়া হচ্ছিল? বন্যা তটস্থ হয়ে বলল, ফুচকা খেতে। বন্যা পুনরায় স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো, আপনি এখানে কেন ভাইয়া? প্রশ্ন শেষ করার আগে চোখ পড়ল তানভীরের দিকে। তানভীর তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। বন্যা ঢোক গিলে ছোট করে বলল, সরি তানভীর ভাই। তানভীর মুচকি এসে উত্তর দিল, সামনেই নির্বাচন, তাই ভোট চাইতে এসেছিলাম। বন্যা নিরুদ্বেগ কণ্ঠে বলল, ও। তানভীর কপাল কুঁচকে বলল, এভাবে রিয়েক্ট করলা কেন? আমাদের এমপিকে কি পছন্দ না? ভোট দিবা না? বন্যা আতঙ্কিত হয়ে তাকালো তানভীরের দিকে। ডানে বামে মাথা নাড়িয়ে বলল, না না, তেমন কোনো বিষয় না। তাছাড়া আমি তো ভোটারই হইনি। তানভীর বিরক্ত নিয়ে বলল, তাতে কি হয়েছে? তোমার আম্মু আব্বু বড় বোন তো আছে, তারা তো ভোটার। যেভাবে রিয়াকশন দিচ্ছ মনে হচ্ছে গোষ্ঠীর কাউকে ভোট দিতে দিবে না। বন্যা মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে আস্তে করে বলল, আপনাদের এমপিকেই ভোট দিতে বলবো। তানভীর মোলায়েম কণ্ঠে বলল, ঠিক আছে, এখন বাসায় যাও, কিছুক্ষণের মধ্যেই তোমাদের বাসায় আসছি। সবাইকে হালকা নাস্তা দিও। বন্যা চোখ গোল গোল করে চাইল, তারপর ছোট করে বলল, আমি ফুচকা খেতে যাচ্ছিলাম। তানভীর কণ্ঠ ভারী করে বলল, একদিন ফুচকা না খেলে কি মরে যাবে? বন্যা নির্বাক চোখে চেয়ে রইল। তানভীর গলা খাকারি দিয়ে পুনরায় বলে উঠল, ভেবো না তোমায় জোর করছি। সত্যি বলতে সম্মেলন থেকে সরকারি এদিকে চলে আসছি। ওরা সকালের পর থেকে এখনো খায়নি কিছু। তোমাদের এদিকে নাস্তা খাওয়ার মতো কোনো দোকান রেস্টুরেন্ট কিছুই নেই।
কাজ না শেষ করে যাওয়াও সম্ভব না, আবার সন্ধ্যার আগে কাজ শেষ করতে হবে। তুমি বনুর বেস্ট ফ্রেন্ড, সেই সুবাদে তোমাকে বলছি। আমাকে না খাওয়ালে চলবে, ওদের জন্য একটু চা বিস্কুট আর হালকা নাস্তার ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো। বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, জি অবশ্যই, আমি বাসায় গিয়ে ব্যবস্থা করছি। আপনি সবাইকে নিয়ে বাসায় আসবেন প্লিজ। বন্যা পুনরায় প্রশ্ন করলো, বাসা চেনেন? তানভীর উপর নিচ মাথা নাড়ালো। বন্যা আর কথা না বাড়িয়ে চুপচাপ বাসার দিকে হাঁটা দিল। বন্যাদের মধ্যবিত্ত পরিবার, বাবা সরকারি কর্মকর্তা, বন্যারা 2 বোন আর 1 ভাই। বন্যার বড় বোনের স্নাতক শেষ, এখন চাকরির জন্য পড়াশোনা করছে আর বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছে। বন্যা ছোট মেয়ে, তাছাড়া বন্যার একটা ছোট ভাইও আছে, এখন ক্লাস 8-এ পড়ে, নাম হৃদ। বন্যা বাসায় গিয়ে আম্মুকে আর বোনকে বলে রান্নার ব্যবস্থা করছে। কিছুক্ষণ সময়ের মধ্যেই নুডলস, পাকোড়া, ফিরনি সাথে চা বিস্কুট রেডি করে ফেলেছে। কিছুক্ষণ পর হাজির হলো সকলে। এলাকার সব বাড়িতে বলে শেষের দিকেই গিয়েছে বন্যাদের বাসায়। কলিং বেল চাপতে কিছুক্ষণের মধ্যে বন্যা এসে দরজা খুলে দিল। তানভীর 2টা শপিং ব্যাগ এগিয়ে দিল বন্যার দিকে। সবাইকে বসতে বলে বন্যা ভিতরে চলে গেছে। বন্যার আম্মু সকলকে নাস্তা দিতে ব্যস্ত। বন্যার বোন কাজ শেষ করে আগেই নিজের রুমে চলে গেছেন। একটা শপিং ব্যাগ খুলতে চোখে পড়ল পার্সেল করা ফুচকা। বন্যা আশ্চর্য নয়নে তাকিয়ে আছে আর বিড়বিড় করে বলছে, তানভীর ভাই আমার জন্য ফুচকা এনেছেন? উনি কবে থেকে এত ভালো মানুষ হলেন? তারপর দ্বিতীয় শপিং খুলে দেখলো এতে আপেল, মালটা আরো কি ফল। বন্যাদের বাসায় টুকটাক নাস্তা করে বেরিয়ে পড়ছে সকলে। বন্যা রান্নাঘর থেকে বেরিয়ে মায়ের সাথে মেন গেট পর্যন্ত এসে দাঁড়িয়েছে। তানভীর হাসি মুখে বন্যার মায়ের থেকে বিদায় নিল। তারপর বন্যার দিকে চেয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার বান্ধবী অসুস্থ, খোঁজ নিও ওর, আসছি। তারপর চুপচাপ বেরিয়ে গেল তানভীর। তানভীর যাওয়ার পরপরই বন্যা রুমে এসে মেঘকে কল দিল। টানা 2বার কল বেজে শেষ হয়েছে, 3য় বার রিসিভ হলো। বন্যা চিন্তিত স্বরে শুধালো, তুই নাকি অসুস্থ, কি হয়েছে তোর? মেঘ জ্বরের ঘরে কথা বলতে পারছে না, কাপা কাপা গলায় বলল, জ্বর। তোকে কে বলল? বন্যা স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, তানভীর ভাই আসছিল। উনিই বলে গেলেন। মেকআপ কপাল কুচকে গলায় একটু জোর দিয়ে বলল, ভাইয়া তোদের ওখানে গেছিল কেন? বন্যা বলল, আমাদের এলাকাতে ভোট চাইতে এসেছিলেন, আরো কয়েকজন ছিল, আমাদের বাসায় হালকা নাস্তা করে গেছেন আর তোর কথা বলে গেছেন। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, ও আচ্ছা। বন্যা পুনরায় শুধালো, জ্বর কি বেশি? আর জ্বর কিভাবে বাদালি? মেঘ ভরাট শীতল কণ্ঠে উত্তর দিল, অনেক জ্বর, এমনিই উঠছে। মেঘ মনে মনে ভাবছে আবির ভাই থাপ্পড় মেরেছে, এটা কোনোভাবেই বন্যাকে বলা যাবে না। বন্যা উত্তেজিত কণ্ঠে বলল, বেবি শোন না। মেঘ জ্বরের ঘরেই বলছে, বল শুনছি। বন্যা দ্বিগুণ উত্তেজিত কণ্ঠে বলল, জানিস তোর ভাই তো আমার জন্য ফুচকা নিয়ে আসছে আজ। মেঘ এবার চোখ গোল গোল করে চাইল, গলা জেরে বলল, কাহিনী কি, পুরোটা বল। বন্যা এবার স্বাভাবিক কণ্ঠে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। সবটা শোনার পর মেঘের সোজা সাপটা উত্তর, শোন, আমার ভাই যতটা রাগ দেখাক না কেন, দিন শেষে আমার পছন্দের সব জিনিস ভাইয়াই এনে দেয়। আবির ভাইয়ের মতো এত নিষ্ঠুর না, তাই ভবিষ্যতে আমার ভাইয়াকে নিয়ে বাজে কথা বলবি না। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল, আবির ভাইয়ের সাথে আবার কিছু হয়েছে নাকি? মেঘ থাপ্পড়ের কথা এড়িয়ে গিয়ে বলল, ওনার ফোনে একটা মেয়ের ছবি দেখেছি, তাছাড়া জান্নাত আপুর সাথেও গতকাল কত মধুর স্বরে কথা বলছেন। আমার মনে হয় জান্নাত আপুকেই উনি পছন্দ করেন। বন্যা বিরক্তি নিয়ে বলা শুরু করলো, ফালতু ব্যাটারি নিয়ে একদম ভাববি না তুই, তোর জন্য কিউট একটা বয়ফ্রেন্ড খুঁজে দেব, তুই কোনো চিন্তা করিস না। ওই ব্যাটার কথা তো ভুলেও ভাববি না, ওই ব্যাটা কি হারাচ্ছে সেটা একদিন ঠিক বুঝবে। মেঘের অক্ষিপট ভিজে আসছে, গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, সময় পেলে আমায় দেখতে আসিস, রাখছি এখন। সঙ্গে সঙ্গে কল কেটে দিল মেঘ। বন্যাও বুঝতে পারলো মেঘের মন খারাপ, তাই আর বিরক্ত করেনি। মেঘ নীরবে কিছুক্ষণ চোখের জল ফেলে বিড়বিড় করে বলল, আমাকেও অনুভূতিহীন আর নিষ্ঠুর হতে হবে, যাতে দুনিয়ার কোনো কষ্ট আমায় ছুতে না পারে। তারপর রুমের ছাদের দিকে চেয়ে অন্যমনস্ক কণ্ঠে গুনগুন করে গান গাইছে, আবছায়া চলে যায় হিজলের দিন, অভিমান জমে জমে আমি ব্যথাহীন, আহারে জীবন, আহা জীবন, জলে ভাসা পদ্ম যেমন। রাত 9টার দিকে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান বাসায় ফিরেছেন। খাওয়া দাওয়া শেষ করে আবিরকে দেখতে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই তানভীরও বাসায় ঢুকেছে। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে মেঘের রুমে গেল। হালিমা খান মেঘের মাথায় জলপট্টি দিচ্ছেন। মেঘ চোখ বন্ধ করে শুয়ে আছে। মেঘের কাছে কিছুক্ষণ বসে আবিরের রুমে চলে গেল তানভীর। মালিহা খান ছেলের মাথার কাছে বসে বসে মাথায় হাত বুলাচ্ছেন। জ্বর
কিছুটা কমেছে, তবে হাতে হালকা ব্যথা, সাথে ফুলাটাও আছে। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান চেয়ারে বসে আছেন। তানভীর রুমে ঢুকে অন্য পাশে ঘুরে এসে আবিরের বিছানায় বসলো। কপালে হাত দিয়ে তাপমাত্রা বোঝার চেষ্টা করলো। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, আবার কোথায় মারপিট করেছিলি? আবির নিস্তব্ধ হয়ে ছাদের দিকে চেয়ে আছে। আলী আহমেদ খান পুনরায় শুধালেন, কি হলো? কাকে মেরে নিজের হাতের এই অবস্থা করেছ? আবির আব্বুর দিকে চেয়ে নরম স্বরে বলল, আমি খুবই ভদ্র ছেলে, মারপিট একদমই পছন্দ করি না। আপনি শুধু শুধু টেনশন করেন আমাকে নিয়ে। আবিরের ভাবের কথা শুনে তানভীর বিস্ময় চোখে চেয়ে আসে আর মনে মনে বলছে, বাহ ভাইয়া বাহ, কি নাটকটাই না করছো। বলতেই হয়, আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম। মোজাম্মেল খান কঠিন স্বরে বলে উঠলেন, মারপিট যদি নাই বা করবা তাহলে এই অবস্থা হলো কেন শরীরের? আবির আমতা আমতা করে বলল, রাস্তায় কিসের সাথে ধাক্কা লেগে কেটে গেছিল। তানবীর মিটিমিটি হাসছে আর মনে মনে বিড়বিড় করছে, আহারে বেচারা ভাই, আহারে বেচারা ভাই আমার। আলী আহমেদ খান বিরক্তি স্বরে বললেন, আগেই বলেছিলাম বাইক না কিনতে, তিনটা প্রাইভেট কার থাকার পরও তোমাদের হয় না। আজকে যদি গাড়িতে চলাচল করতে তাহলে বৃষ্টিতে ভিজতেও হতো না, হাতের এ অবস্থাও হতো না, আর এখন এভাবে জ্বরে পড়ে থাকতা না। শ্বাস ছেড়ে আবার বলা শুরু করলেন, ঠিকই তো, তোমার বন্ধু সেদিন এসে তোমার কোম্পানির ওপেনিং ডের ইনভিটেশন দিয়ে গেল, তুমি আধমরা হয়ে পড়ে থাকলে ওপেন কে করবে? আবির ছোট করে বলল, আমিই করব। কপাল কুচকে আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে বললেন, এসব ভণ্ডামি বাদ দিয়ে কাজে মনোযোগ দাও। মারপিট করে জীবন কিছুতেই কিছু করতে পারবা না, শুধু শত্রু সংখ্যা বাড়াবা। কোম্পানি শুরু করার অনুমতি চেয়েছো, অনুমতি দিয়েছি। এখন যদি কোম্পানির কাজের বাহিরে নিজের মর্জি মতো চলো তাহলে আমাকেও কঠোর হতে হবে, এই আমি বলে রাখলাম। মালিহা খান কোমল কণ্ঠে বললেন, ও তো বলল মারপিট করেনি। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তোমার ছেলের বয়সটা আমিও পার করে এসেছি, কোন কারণে কি হতে পারে সে সম্পর্কে আমার সম্পূর্ণ ধারণা আছে। একটা সময় রাজনীতি আমিও করেছি, রাজনীতির জন্য কত কত জায়গায় আমিও মারপিট করেছি, কি লাভ হয়েছে তাতে? দিন শেষে সব ছেড়ে ব্যবসা শুরু করতে হয়েছে। তোমার ছেলেকে সময় থাকতে বুঝাও, এসব ঝামেলাতে না জড়িয়ে কাজে মন দিতে। আলী আহমেদ খানের কথা শুনে আবির, তানভীর আর মালিহা খান তিনজনই বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর মালিহা খান নরম স্বরে বলে উঠলেন, আপনার রক্তই তো পেয়েছে। বড় আম্মুর কথা শুনে তানভীর ফিক করে হেসে উঠল। আলী আহমেদ খান বিরক্ত হয়ে বললেন, তোমার ছেলেকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো, তোলো, আমার সমস্যা নেই, একদিন শুধু আমার কানে ওর মারপিটের খবর আসুক। কথা না শেষ করেই রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেলেন আলী আহমেদ খান। তানভীর নিঃশব্দে হেসেই চলেছে। মোজাম্মেল খান কঠিন স্বরে বলে উঠলেন, এত হেসে লাভ নেই, রাজনীতি করার অনুমতি পেয়েছ বলে যা তা করে বেড়াবে তা কিন্তু সহ্য করব না আমরা। তোমাদের দুই ভাইকে সাবধান করে দিচ্ছি, এ বাড়িতে থাকতে গেলে বাধ্য ছেলের মতোই থাকতে হবে। মোজাম্মেল খানও বেরিয়ে গেছেন। মালিহা খান ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, তুই এত বছর বাহিরে ছিলি, এখানে কার সাথে ঝামেলা করিস? আবির কপাল কুঁচকে তাকালো মায়ের দিকে, কণ্ঠ ভারী করে বলল, আম্মু তুমি অন্তত এসব কথা বলো না, আমি মারপিট করিনি, এমনি কেটে গেছে, এত চিন্তা করো না তো। আবির শ্বাস ছেড়ে আবার বলল, বিশ্বাস না করলে তোমার সামনে তানবীরকে জিজ্ঞেস করছি। কিরে তানবীর, আমি কি মারপিট করি? আবিরের এরকম প্রশ্নে ভেবাচাকা খেলো তানবীর। কিছুটা নড়ে চড়ে হাসি চেপে বলল, না একদমই না, ভাইয়ার মতো নিষ্পাপ একটা শিশু মারপিট করতে পারে? বড় আম্মু তুমি শুধু শুধু চিন্তা করছো। মালিহা খান কিছু বলার আগেই আবির বলে উঠল, আম্মু তুমি এখন আব্বুর কাছে যাও, রাগে ফুসতেছে মনে হয়, তুমি ওনাকে সামলাও গিয়ে, আমি ঠিক আছি, সমস্যা হলে কল দিবনে। মালিহা খানও ছেলের কথা মতো বেরিয়ে মেঘকে দেখে নিচে চলে গেলেন। আবির মোলায়েম কণ্ঠে তানবীরকে শুধালো, মেঘ কেমন আছে? তানবীর স্বাভাবিকভাবেই উত্তর দিল, শরীরের তাপমাত্রা তো কমছে না, ঘুমাচ্ছে দেখে আসলাম। আম্মু বলল বিকালে একটু নাকি কমেছিল জ্বর। আবিরের চেহারায় চিন্তিত ভাব স্পষ্ট বোঝা যাচ্ছে। তানবীর কিছুটা তপ্ত স্বরে বলল, নিজেকে আহত করে কি লাভ হলো? দিব্যি দুজন দুই রুমে পড়ে অসুস্থতায় ভুগতেছ, তুমি সুস্থ থাকলে তো বনুর কেয়ার করতে পারতা। আবির চুপচাপ শুয়ে আছে, কিছুই বলছে না। আবিরকে নীরব থাকতে দেখে তানবীর ছোট করে শুধালো, ব্যথা কমেছে হাতের? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, কিছুটা। তানবীর পুনরায় প্রশ্ন করলো, খেয়েছো ভাইয়া? আবির সঙ্গে সঙ্গে উত্তর দিল, হ্যাঁ। আবির হঠাৎই তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তানবীরকে প্রশ্ন করলো, কোথায় যাবি বলছিলি, গেছিলি, কি খাওয়ালো?
তানবীর হাসি মুখে উত্তর দিল, নাস্তা খাওয়াইছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, গো এহেড। তানবীর শান্ত স্বরে বলল, রেস্ট নিবা? লাইট অফ করে দেব? আবির উপর নিচ মাথা নাড়ল শুধু। তানবীর লাইট অফ করে বেরিয়ে গেছে। ঘণ্টাখানেক পর আবির কোনো রকমে উঠে নিজের রুম থেকে বেরিয়ে ধীরগতিতে ম্যাগের রুমে এসেছে। হালিমা খান কোনো কারণে নিচে গেছেন। বারান্দার লাইটের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে ম্যাগ গভীর ঘুমে মগ্ন। 24 ঘন্টার জ্বরেই অষ্টাদশীর মুখমণ্ডল মলিন হয়ে গেছে। মেঘের ঘুম বরাবরই খুব গভীর। বাড়িতে বড়সড় দুর্ঘটনা হলেও ঘুমে থাকলে মেঘ কিছুই বুঝতে পারে না। এখন তো জ্বর, তার উপর ওষুধের প্রভাবে সারাদিন রাত ঘুমোয় শুধু। আবির বিছানার পাশে মেঘের কাছাকাছি এসে বসেছে। বাম হাত এগিয়ে দিল অষ্টাদশীর কপাল বরাবর। জ্বরের তীব্রতা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলল। অষ্টাদশীর চুলে হাত বুলাতে বুলাতে বিড়বিড় করে বলল, আল্লাহ, ওর সব ব্যাধি আমায় দাও, তবুও ওকে তুমি সুস্থ করে তোলো প্লিজ। ওর এই অসুস্থতা সহ্য করার ক্ষমতা আমার নেই। কিছুটা সময় নিস্তব্ধ হয়ে চেয়ে রইল অষ্টাদশীর ক্লান্ত বদনে। মনে মনে কত শত ভাবনার যেন বাঁধ ভেঙে ছুটোছুটি করছে। মাথায় হাত বুলাতে বুলাতে শীতল কণ্ঠে বলা শুরু করলো, আই এম সরি মেঘ, আর কোনোদিন তোর গায়ে হাত তুলব না। প্লিজ এবারের মতো মাফ করে দিস আমায়। গত 9 বছরের মতো এবার অন্তত দূরে দূরে সরিয়ে দিস না। রাগ কর আর যাই কর, কিন্তু কথা বলিস প্লিজ। তুই কথা না বললে এবার হয়তো দেশ নয় দুনিয়া ছেড়েই চলে যাব। কথাগুলো একবারে বলে দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল আবির। রুমে গিয়ে ফোন হাতে নিয়ে ডাক্তারের নাম্বারে কল করলো। ডাক্তারের সাথে কথা শেষ করে একটা ছোট পৃষ্ঠাতে 2টা ওষুধের নাম লিখতে লিখতে তানবীরকে কল করলো। তানবীর 1 মিনিটের মধ্যে রুমে হাজির হলো। আবির ওয়ালেট থেকে 1000 টাকার নোট বের করলো। ওষুধের নাম লেখা পৃষ্ঠা আর টাকাটা তানবীরের দিকে এগিয়ে দিয়ে বলল, কষ্ট করে এই 2টা ওষুধ নিয়ে আসবি প্লিজ, আর বাকি টাকা দিয়ে ওর জন্য খাবার নিয়ে আসিস। তানবীর পৃষ্ঠা হাতে নিয়ে ঠান্ডা স্বরে বলল, টাকা লাগবে না, আমার কাছে আছে। আবির শক্ত কণ্ঠে বলল, নিতে বললাম নে, আর ওষুধ এনে একটা ওরে এখনই খাওয়াইয়া দিস। তানবীর ঠিক আছে বলে টাকা নিয়ে বেরিয়ে পড়েছে। আবির বিছানার সাথে হেলান দিয়ে বসে ফোনের ওয়ালপেপারে দেয়া মেঘের ছবিটা মনোযোগ দিয়ে দেখছে। আবির দেশে ফেরার পর শুক্রবারে যখন সব আত্মীয়রা আবিরকে দেখতে আসছিল, সেই সময়ে সোফায় আবির আর মেঘ মুখোমুখি বসেছিল। তখনই আবির মেঘের ছবি তুলেছে। সেই ছবিটাই এডিট করে ওয়ালপেপারে দিয়ে রেখেছে। ছবিটা দেখতে দেখতে হঠাৎই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল আবিরের। তারপর গুনগুন করে গান গাইতে শুরু করলো, তুই তো আমার সব রে পাগল, তুই তো আমার সব, তুই তো আমার বেঁচে থাকার বড় অনুভব। কেটে গেল 2 দিন। আবির কিছুটা সুস্থ হয়েছে। হাতের ব্যথা একেবারে সারেনি, ওষুধ চলছে। এর মধ্যে রাকিব, রাসেল সহ বাকি বন্ধুরাও দেখতে এসেছিল আবিরকে। এই 2 দিনে মেঘের জ্বর কমেছে ঠিকই, তবে শরীর অতিরিক্ত দুর্বল। হালিমা খান ঘন্টায় ঘন্টায় মেয়ের জন্য এটা সেটা রান্না করে নিয়ে আসে আর মেয়েকে জোর করে খাওয়ান। আবির রাতে দিনে বেশ কয়েকবার করে মেঘকে এসে দেখে যায়। মেঘ সজাগ থাকলেও আবিরকে দেখলেই চোখ বন্ধ করে শুয়ে থাকে। আবির 2-একটা কথা বললেও মেঘ যেন নিস্তব্ধ হয়ে থাকে, সর্বোচ্চ মাথা নাড়ে শুধু। রবিবার রাতে আবির বিছানায় বসে বাম হাতে ল্যাপটপে কাজ করছিল। আগামীকাল 1 তারিখ, আবিরের অফিসের ওপেনিং ডে। ইকবাল খান দরজায় এসে হালকা কাশি দিয়ে বললেন, ভিতরে আসবো? আবির ল্যাপটপ থেকে চোখ সরিয়ে কাকামণির দিকে চেয়ে বলল, কাকামণি ভেতরে আসো। ইকবাল খান চেয়ারে বসতে বসতে শুধালেন, শরীরের কি অবস্থা এখন? কাল কি অফিস করতে পারবি? আবির ঠান্ডা কণ্ঠে জবাব দিল, পারবো। তাছাড়া রাকিব, রাসেল তো আছেই, সমস্যা হবে না আশা করি। ইকবাল খান একটু শক্ত কণ্ঠে বললেন, কালকে কিন্তু বাইক নিয়ে বের হবি না, আমি তোকে নিয়ে যাব। আবির মাথা নিচু করে বলল, আমি যেতে পারবো বাইকে। ইকবাল খান এবার কিছুটা রেগেই বললেন, তোকে তো তোর বাবা চাচার সাথে যেতে বলছি না, তুই আমার সাথে যাবি। আমি তো নিজের টাকা দিয়ে গাড়ি কিনেছি, এখানে ওনাদের অধিকার নেই। আবির গম্ভীর কণ্ঠে বলল, তারপরও। ইকবাল খান রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, তারপরও বলতে কিছু নেই, তুই আমার সাথে যাবি, এটাই শেষ কথা। আর তুই যদি এই অবস্থায় বাইক নিয়ে বের হতে যাস, তখন তো ভাইজান ডাইরেক্ট নিষেধ করবেন, তখন তো বাবার আদেশ মানতে ঠিকই বাধ্য হবি। এত ঝামেলার দরকার নেই, তুই কাল আমার সাথে যাচ্ছিস, এটাই শেষ কথা। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে। সোমবার সকাল সকাল আবির একেবারে পরিপাটি হয়ে রুম থেকে বের হয়ে মেঘের রুমে ঢুকলো। ফিটফাট সুদর্শন আবির ভাইকে দেখে মেঘের বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে যাচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়ে নিজেকে নিজেই প্রশ্ন করছে, ওনাকে এত ভাল লাগে কেন?
দেখলেই যেন মনটা শান্তিতে ভরে যায়। আবির মেঘের কাছাকাছি এসে মোলায়েম কণ্ঠে শুধালো, বসতে পারি? মেঘ নির্বাক তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত পর মাথা হেলিয়ে বুঝালো বসার জন্য। আবির মেঘের কাছাকাছি বসে ঠান্ডা হাতে মেঘের কপালে আলতো করে ছুতেই মেঘ কিছুটা কেঁপে উঠল। আবির চিন্তিত স্বরে বলল, জ্বর তো নেই, তারপরও চোখ মুখ এত শুকনা লাগছে কেন? খাস না কিছু? মেঘ কিছুই বলছে না। আবির পুনরায় বলল, বাহিরে কিছু খাবি? আসার সময় নিয়ে আসবো? মেঘ সঙ্গে সঙ্গে মাথা নেড়ে না করলো। আবির উদগ্রীব হয়ে বলল, কি খাবি বল? রেস্টুরেন্টের খাবার? কেক, বিস্কুট, চানাচুর, চিপস, চকলেট নাকি আইসক্রিম? মেঘ আস্তে করে বলল, কিছু খাবো না। আবির ভ্রু নাচিয়ে শুধালো, চিপসও খাবি না? মেঘ ছোট করে বলল, না। না বলেই সঙ্গে সঙ্গে উষ্ঠ উল্টালো। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা বাদ দে, আজ আমার নিজস্ব অফিসের প্রথম দিন, দোয়া করিস আমার জন্য। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে মনে মনে ভাবছে, আবির ভাই আমার কাছে দোয়া চাইতে এসেছেন? এটা কি স্বপ্ন নাকি? মেঘ মন খারাপ সরিয়ে হাসি মুখে বলল, ফি আমানিল্লাহ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। মনে মনে বলল, দোয়া করি আপনি আপনার ব্যবসা আর জান্নাত আপুকে নিয়ে সুখে থাকুন। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ধন্যবাদ, তুই সাবধানে থাকিস আর খাওয়া দাওয়া ঠিক মতো করিস, আসছি। আবির রুম থেকে বের হতে হতে মনে মনে বলছে, দোয়া কর যেন খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারি আর তোকে আমার করে নিতে পারি। মেঘের রুম থেকে বেরিয়ে আবির নিচে এসে ডাইনিং টেবিলে বসেছে। মিম, মেঘ, তানবীর কেউ নেই। কেমন যেন সুস্থির পরিবেশ। মিম বা মেঘ না থাকলে আদিও যেন চুপচাপ থাকে। অসুস্থতার কারণে 2-3 দিন আবির রুমেই খেয়েছে, তাই তেমন কোনো কিছু উপলব্ধি করেনি। কিন্তু খাবার টেবিলে মেঘ নেই, এতেই যেন বুকটা কেঁপে উঠল আবিরের। তানবীর রুম থেকে রেডি হয়ে নামতে গেলে আকলিমা খান ডেকে বললেন, তানবীর, মিমকে একটু ডাক দিয়ে আয় তো। গত সপ্তাহে মিম উপরের রুমে শিফট হয়েছে, তবে এখনো মন তার নিচেই পড়ে থাকে। ক্ষণে ক্ষণে ভাইকে আর মাকে দেখতে ছুটে আবার উপরে আসলে মেঘের রুমে যায়, আবার নিজের নতুন রুম গুছায়। তানভীর মিমের দরজায় এসে ডাকলো, মিম খাবি না? মিম জবাব দিল, আসছি ভাই। তানভীর এসে খেতে বসে কিছুক্ষণ পর মিমও এসেছে। মোজাম্মেল খান আবিরের দিকে তাকিয়ে বললেন, তুমি কি আজও বাইকে যাওয়ার চিন্তা ভাবনা করছো? আবির কিছু বলার আগে ইকবাল খান বলে উঠলেন, না না, আবির আমার সাথে যাবে। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, সেই ভালো, তুই নিয়ে যাস, ওর তো আবার আমাদের সাথে আমাদের গাড়িতে চলাফেরা করতে সমস্যা। আবির চটজলদি খাওয়া শেষ করলো। যাওয়ার আগে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনারা টাইম মতো চলে আসবেন প্লিজ। তানভীরের দিকে চেয়ে বলল, তুই কি এখন যেতে পারবি? তানভীর জবাব দিল, একটু পরে যাই। আবির শান্ত স্বরে বলল, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস, আর বাইকের চাবি রুমে আছে, নিয়ে আসিস। তানভীর হাসি মুখে মাথা নাড়ালো। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান থেকে শুরু করে রাকিব, রাসেলেরও আব্বু, চাচু যারা ছিলেন তারা সকলেই এসেছেন। অফিসের কলিংদের সহ সকলকে দুপুরে খাওয়ানো হয়েছে। আবিরের একজন পরিচিত ছোট ভাই নাম মিরাজ, তাকে আবিরের পিএস হিসেবে নিযুক্ত করা হয়েছে। সারাদিনের ব্যস্ততা শেষে যখন ঢাকার বুকে সন্ধ্যা, তখন তানভীরের সঙ্গে বাড়ি ফিরেছে আবির, সাথে কয়েক প্যাকেট বিরিয়ানি। বাসায় ঢুকে তানভীর বিরিয়ানিগুলো সবাইকে দিতে ব্যস্ত হলো। আবির একটা প্যাকেট নিয়ে সিঁড়ি দিয়ে উঠে মেঘের রুমে চলে গেল। মেঘ পাশ ফিরে ফেসবুকে ভিডিও দেখছিল। আবির গলা খাকারি দেওয়াতে পিছনে ঘুরেছে। আবির বিরিয়ানির প্যাকেট এগিয়ে দিয়ে ছোট করে বলল, তোর জন্য এনেছি, খেয়ে নিস। মেঘ কপাল কুঁচকে প্রশ্ন করলো, কি এতে? আবির উত্তর দিল, বিরিয়ানি। মেঘ শুধু বলেছে, আমার তো। আবির সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি জানি তোর বিরিয়ানি থেকেও কাচ্চি অনেক বেশি পছন্দ, কিন্তু সব দিক বিবেচনা করে অফিসে বিরিয়ানি দেওয়া হয়েছে। আজ এটা খেয়ে নে, আমি অন্যদিন তোর জন্য কাচ্চি নিয়ে আসবো। মেঘ আর কিছু বলল না। আবিরও বিরিয়ানি রেখে নিজের রুমে চলে গেছে। 2-3 দিন কেটে গেল। আবিরের ব্যস্ততা এখন দ্বিগুণ বেড়েছে। 2 অফিসের সিইও এর দায়িত্ব পালন করা চারটেখানি কথা নয়, তারপরও কোনো কাজে ফাঁকি দেয় না ছেলেটা। নিজেকে প্রতিষ্ঠিত করার ঝোঁক মাথাচাড়া দিয়ে বসেছে। শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন ফজরের নামাজ পড়ে বাসায় ফিরে নিজের ভালোবাসার মানুষকে ঘুমন্ত অবস্থাতেই দেখে যায়। হালিমা খান ইদানিং মেঘের সাথে থাকায় আবিরের সুবিধাই হয়েছে। হালিমা খান ফজরের নামাজ পড়তে নিজের রুমে চলে যান, তারপর রান্নার ব্যবস্থা করেন। এই ফাঁকে আবির মেঘকে দেখে ছাদে চলে যায়। 2-3 দিন যাবৎ বাসায় ফেরার সময় মেঘের জন্য এটা সেটা খাবার কিনে নিয়ে আসে। একদিন মেঘের জন্য চিপস কিনতে গিয়ে মহা মুসিবতে পড়ে গেল আবির দোকানদারকে বলেছে চিপস দেন। দোকানদার জিজ্ঞেস করেছে কোনটা দিব।
কম করে হলেও 20-30 জাতের চিপস। আবির হাঁ হয়ে তাকিয়ে আছে। মেঘের পছন্দের 2টা চিপসের নাম আবির জানতো, কিন্তু অন্য কোনো কোম্পানির চিপস পছন্দ করে তা আবিরের অজানা ছিল। তাই দোকান থেকে সব ব্র্যান্ডের চিপস 2টা করে মোটামুটি 1 বস্তা চিপস নিয়ে মেঘের রুমে হাজির হলো। ভাগ্যিস সময়টা তখন বিকেল ছিল, ড্রয়িং রুমে কেউই ছিল না। এত চিপস দেখে মেঘ অগার মতো চেয়ে থেকে শুধালো, আপনি কি চিপসের ব্যবসা শুরু করেছেন? আবির স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠেই উত্তর দিলেন, তোর পছন্দের চিপসগুলো কোনগুলো বের কর। এত এত চিপসের ভিড় থেকে 5টা পছন্দের চিপস বের করে বলল, এগুলোই আমার পছন্দ। আবির আবির ভারী কণ্ঠে বলল, বাকিগুলো টেস্ট করতে পারিস, ভালো লাগলে পছন্দের লিস্ট বাড়াবি, আর ভালো না লাগলে মিম আর আদিকে দিয়ে দিস। বৃহস্পতিবার সকালে আবির অফিসে যাওয়ার পথে মিমকে ডেকে ছাদের চাবি দিয়ে বলল, মেঘের শরীর ভালো থাকলে ওরে নিয়ে একটু ছাদে যাস। মিম চাবি নিয়ে উত্তর দিল, ঠিক আছে ভাইয়া। আবির অফিস থেকে ফেরার পথে মেঘের কোচিং আর টিউশন থেকে এই সপ্তাহের সকল নোট আর পরীক্ষার প্রশ্নগুলো এনে মেঘের রুমে টেবিলের উপর রেখে নিজের রুমে চলে গেছে। মিম আর মেঘ ছাদে ঘুরে ঘুরে ফুল গাছগুলো দেখছিল। নয়নতারা কুড়িয়ে দুটা কানে গুজে কয়েকটা ছবিও তুলেছে, আর এটা সেটা হাজারো গল্প করেছে। 1 সপ্তাহে মেঘের শরীরটা কিছুটা সুস্থ হয়েছে, তবে মায়ের ঘন্টায় ঘন্টায় আনা খাবার খেতে হচ্ছে। আবিরও এটা সেটা নিয়ে আসে। মোজাম্মেল খান অথবা আলী আহমেদ খান রুটি কলা ফল নিয়ে আসে। তানভীর রাতে ফেরার সময় যা চোখের সামনে পড়ে তাই নিয়ে আসে। খেতে খেতে আর শুয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে। বেশ খানিকটা সময় ছাদে ঘোরাঘুরি করে নিচে এসে যে যার রুমে চলে গেছে। মেঘ রুমে ঢুকতেই চোখ পড়ল টেবিলের উপর রাখা প্রশ্ন আর শিটের দিকে। এগুলো নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখলো। বুঝতে বাকি নেই যে এগুলো আবির ভাই এখানে এনেছেন। মেঘ সন্ধ্যার পর পড়তে বসেছে। অসুস্থতার ফলে 1 সপ্তাহ যাবৎ বই নিয়ে বসতেই পারছিল না মেয়েটা। কিছুক্ষণ পড়াশোনা করে আবির ভাইয়ের আনা প্রশ্নগুলো দিয়ে পরীক্ষা দিয়ে নিজের অবস্থান চেক করছিল। প্রতি শুক্রবারের ন্যায় এই শুক্রবারটাও ভালোভাবেই কাটলো সকলের। আবির আসরের নামাজ পড়ে করিডোর দিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল। হঠাৎই সামনে পড়ল মেঘ। একটা স্কাই ব্লু কালারের জামার সাথে সাদা ওড়না গলায় পেঁচিয়েছে, হাতে একটা পার্স নিয়ে খোলা চুলে বের হচ্ছে রুম থেকে। স্ট্রেট লম্বা চুলগুলো আগার হাঁটু ছুঁই ছুঁই। আবির ক্ষুদ্র চোখে তাকিয়ে রইল অষ্টাদশীর পানে। মেঘ রুম থেকে বেরিয়ে মুখোমুখি হলো আবির ভাইয়ের। সাইড কেটে চলে যেতে চাইলে আবির প্রশ্ন করে উঠল, এভাবে চুল সেরে কোথায় যাচ্ছিস? মেঘ মাথা নিচু করে ছোট করে উত্তর দিল, পার্লারে। আবির কপাল কুঁচকে শুধালো, কেন? মেঘ মাথা নিচু করে পুনরায় উত্তর দিল, চুল কাটাতে। আবির এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোকে চুল কাটার অনুমতি কে দিয়েছে? মেঘ একদমে বলে ফেলল, আম্মু বলেছে আমি নাকি চুলের যত্ন নিতে পারি না, তাই কাটাতে যাচ্ছি। আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, মামুনি বলেছে? মেঘ উত্তর দিল, জি। আবির ভেতরে ভেতরে রাগে ফুঁসছে, কণ্ঠ দ্বিগুণ ভারী করে জানালো, চুল কাটাবি ভালো কথায়, কিন্তু চুল কোমরের উপরে যেন না ওঠে। মেঘ অন্যদিকে মুখ করে অভিমানী স্বরে বলল, আমার চুল আমি কাটবো, কারো অভিমতের প্রয়োজন নেই। আবির দাঁতে দাঁত চেপে দীর্ঘশ্বাস ফেলে কড়া স্বরে বলল, চুল কোমরের 1 ইঞ্চি উপরে উঠলে তোর খবর আছে। কথাটা বলা শেষ করা মাত্রই আবির দ্রুত পায়ে নিজের রুমের দিকে চলে গেল। অষ্টাদশী স্ট্যাচুর মতো দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, আমার চুল আমি যা ইচ্ছা তাই করব, আপনার কথা আমি কেন শুনবো? আপনি আপনার প্রিয়তমার উপর অধিকার খাটান, গিয়ে আমার উপর অধিকার খাটাতে হবে না। কথাগুলো একদমে বলে সিঁড়ি দিয়ে নেমে মায়ের রুমে চলে গেল। হালিমা খান মেয়েকে নিয়ে বাসার কাছে একটা পরিচিত পার্লারে গিয়েছেন। হালিমা খান বলেছিলেন কাদের নিচ পর্যন্ত কেটে ফেলতে, কিন্তু মেঘের মনটা টানছে না। চুলের প্রতি যেন তার বড্ড বেশি মায়া। মায়ের কথায় চুল কাটাতে রাজি হয়েছে, সেই অনেক। হালিমা খানের জোরাজুরিতে মেঘ পিঠ পর্যন্ত চুল কাটাতে রাজি হয়েছে। পার্লারের মহিলা যখনই চুল কাটার জন্য কাঁচি হাতে নিল, তৎক্ষণাৎ মেঘের মনে পড়ে গেল আবির ভাইয়ের বলা কথাটা। মেঘ মনে মনে ভাবল, না না, আবির ভাইয়ের উপর কোনো বিশ্বাস নাই। চুল ছোট করলে যদি ওই দিনের চেয়েও বেশি জোরে মারে, তাহলে তো আমি মরেই যাব। থাক বাবা, এই ফালতু ব্যাটার মার খেয়ে অকালে জীবন ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। আর কিছুদিন জীবনটা উপভোগ করে নেই। সঙ্গে সঙ্গে মেঘ চিৎকার দিয়ে উঠল। মেঘের আচমকা চিৎকারে হালিমা খান কিছুটা ভরকে গেলেন। চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর? এভাবে চিৎকার করছিস কেন? মেঘ নিরুদ্বেগ কণ্ঠে বলল, কোমর পর্যন্ত কাটাবো চুল।
হালিমা খান কিছুটা বিরক্ত হয়ে বললেন, কোমর পর্যন্ত কাটালে আর কি হবে, সেই তো বড়ই থাকবে। মেঘ মন খারাপ করে উত্তর দিল, তারপরও কোমর পর্যন্তই কাটাবো, আর ছোট করবো না প্লিজ আম্মু। হালিমা খানও আর জোর করলেন না, মেয়ের কথা মতো কোমর পর্যন্তই কাটানো হলো। কাজ শেষ করে সন্ধ্যার আগে আগে বাসায় ফিরেছেন মা মেয়ে। আবির ড্রয়িং রুমে সোফায় বসে কফি খাচ্ছিল। কাউকে ঢুকতে দেখে চোখ তুলে এক পলক তাকালো। মেঘকে দেখে দৃষ্টি স্থির হলো। মেঘের চুল দেখার জন্য তীক্ষ্ণ দৃষ্টি চেয়ে রইল। মেঘ সিঁড়ি দিয়ে ওঠার পথে আবির ভাইয়ের দিকে তাকিয়ে ভেঙচি কেটে দ্রুত পায়ে উঠে নিজের রুমে চলে গেছে। মেঘের কোমর পর্যন্ত চুল দেখে আবির মাথা নিচু করে মুচকি হাসলো। আবির কফি শেষ করে বাসা থেকে বেরিয়ে পড়েছে। প্রতি শুক্রবারের মতো মাগরিবের নামাজ পড়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেছে। বাসায় ফিরতে ফিরতে 11টা বেজে গেছে। শনিবারের ডাইনিং টেবিলে নাস্তা করছিল সকলে। তখনই মেঘ নেমে আসছিল। চঞ্চল পায়ের নুপুরের ঝনঝন শব্দে আবির চাইল সিঁড়িতে। চুল ছোট করাতে যেন অন্যরকম সুন্দর লাগছে তার অষ্টাদশীকে। কোমরে পড়া চুলগুলো হাঁটার সঙ্গে সঙ্গে এদিক সেদিক নড়ছে। আবির সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে খাওয়ায় মনোযোগ দিল। মেঘ কাছাকাছি আসতেই আলী আহমেদ খান প্রশ্ন করলেন, এখন শরীর কেমন? মেঘ একগাল হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু। তানবীর কয়েক সেকেন্ড তাকিয়ে প্রশ্ন করল, চুল কাটাইছিস নাকি? এবার যেন সকলের দৃষ্টি মেঘের চুলের দিকে গেল। কেউ কিছু বলল না। মেঘ ছোট করে উত্তর দিল, হ্যাঁ। তানবীর হুট করে বলে উঠল, ভালোই করেছিস। লম্বা চুলে তোকে শেওড়া গাছের পেতনির মতো লাগতো। কথাটা বলে তৎক্ষণাৎ তানবীর জিহ্বায় কামড় দিয়ে মাথা নিচু করে ফেলল। বাড়ির সকলে যে এখানে আছে সেটা তানবীরের মনেই ছিল না। মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে ভাইয়ের দিকে শুকনো নজরে তাকিয়ে রইল। তারপর ভেঙচি কেটে চুপচাপ আবির ভাইয়ের বিপরীতে বসে নাস্তা খাওয়া শুরু করল। মোজাম্মেল খান রাগী স্বরে বললেন, নিজের বোনকে পেতনির সাথে তুলনা করছিস? বাহ। ততক্ষণে আলী আহমেদ খান খাবার শেষ করে উঠে গেছেন। ইকবাল খান হাসি মুখে বললেন, তানবীর মজা করে বলেছে, বাদ দাও তো ভাইয়া। মোজাম্মেল খান কঠিন স্বরে বললেন, আমার মেয়েকে নিয়ে কেউ যেন এরকম মজা আর না করে। আমার মেয়ের তুলনা শুধু পরীর সঙ্গেই সম্ভব। কথাটা বলে মোজাম্মেল খান রাগে ফুঁসতে ফুঁসতে চলে যাচ্ছেন। এদিকে বাবার কথায় খুশিতে মেঘ সশব্দে হেসে উঠল। কিন্তু বাবার যাওয়ার দিকে তাকিয়ে তানবীর বিড়বিড় করে বলল, পেতনি তো তবুও কাছে থাকে, পরী হয়ে কোন দেশ বিদেশে ঘুরবে, তখন তো খুঁজেও পাবে না। ইকবাল খান কিছুটা হেসে স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়ার সামনে এসব উল্টাপাল্টা মজা করিস না। এসব মজা ভাইয়া নিতে পারে না। তানবীর আরো কথা বাড়ালো না। ইকবাল খান খাবার খেয়ে উঠে পড়েছেন। আবির যেন নীরব দর্শক। এক হাতে ফোনে কি চেক করছেন, অন্য হাতে খাবার খাচ্ছেন। মেঘও মনোযোগ দিয়ে খাবার খেতে ব্যস্ত। মিম হঠাৎই বলে উঠল, আপু জানো কি হয়েছে? মেঘ ঘাড় ঘুরিয়ে মিমের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আবিরও ফোন থেকে দৃষ্টি সরিয়ে মিমের দিকে চাইল। মিম আবিরকে দেখে ঢুক গেলে ছোট করে বলল, পরে বলবো নে। মেঘ বলে উঠল, কি হয়েছে বল। আবির মেঘের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল, চুপচাপ খেতে পারিস না? খেতে বসে এত কথা কিসের? মেঘ আর মিম দুজনে মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে। আবিরও খাবার শেষ করে বেসিনে চলে গেছে। ততক্ষণে মালিয়া খান ডাইনিং টেবিলের কাছে এসে শুধালেন, তোদের কি আর কিছু লাগবে? মেঘ উদগ্রীব হয়ে প্রশ্ন করল, আচ্ছা বড় আম্মু, তোমার ছেলে জন্মের পর কি মুখে মধু দাওনি? মালিয়া খান হেসে উঠলেন। আবির বেরিয়ে যেতে যেতে রাশবাড়ি কণ্ঠে বলল, মধুতে ভেজাল ছিল তাই খাইনি। মেঘ আশ্চর্য নয়নে সহসা ঘাড় ঘুরালো। কিন্তু ততক্ষণে আবির মেন গেট পেরিয়ে বেরিয়ে গেছে। মেঘ পুনরায় মালিহা খানের দিকে চাইল। মালিহা খান হাসি থামিয়ে বললেন, আবিরকে সত্যি মধু দেওয়া হয়নি। আবিরের জন্মের সময় আমার অবস্থা অনেক খারাপ ছিল। তখন বাড়িতে দুজন ডাক্তার ছিল। কখন কি সমস্যা হয় সেজন্য। আর ডাক্তাররা কি মধু খেতে দিবে নাকি? বারবার নিষেধ করা হয়েছে, কোনো প্রকার মধু পানি খাওয়ানো যাবে না। আর তোর বড় আব্বুকে এখন কি দেখছিস? আবিরের জন্মের সময় ছেলেকে রেখে এক চুলও কোথাও নড়েনি। ডাক্তার যা যা বলেছে, যেভাবে বলেছে সেভাবেই সব করেছে। মেঘ মালিহা খানের দিকে তাকিয়ে নিরেট কণ্ঠে বলল, এজন্যই তোমার ছেলে এমন কাঠখোট্টা? মালিহা খান স্বাভাবিক কণ্ঠে বললেন, আবির ছোটবেলায় এরকম ছিল না। বিদেশে যাওয়ার আগে থেকেই কেমন জানি হয়ে গেছে। দেশে ফিরে তো আরো গম্ভীর হয়ে গেছে। সেসব কথা বাদ দে, তোরা তাড়াতাড়ি খাওয়া শেষ করে পড়তে বস গিয়ে। সারাদিন শেষে রাতের বেলা মেঘ পড়ছিল। পড়তে পড়তে হঠাৎই জান্নাত আপুর কথা মনে পড়েছে। রবিবারে তো জান্নাত আপু আসার কথা, কিন্তু মেঘের তো জান্নাত আপুকে দেখার বা ওনার কাছে পড়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। মেঘ পড়ছে আর অপেক্ষা করছে কখন তানবীর বাসায় ফিরবে আর তানবীরকে বলবে জান্নাত আপুর কাছে পড়বে না। রাত 11টার পর তানবীর ফিরেছে। মেঘ পড়া শেষ করে ভাইয়ার রুমের সামনে গিয়ে ডাকলো, ভাইয়া। তানবীর ভেতর থেকে বলল, হ্যাঁ ভেতরে আয়। মেঘ রুমে ঢুকে বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তানবীর বোনের দিকে চেয়ে প্রশ্ন করলো, কিছু বলবি? মেঘ কমল কণ্ঠে বলল, একটা কথা বলতাম। তানবীর স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ বল। মেঘ নির্দ্বিধায় বলে ফেললো, জান্নাত আপুর কাছে আমি আর পড়বো না, তুমি ওনাকে না করে দিও। তানবীর চিন্তিত কণ্ঠে শুধালো, কেন, কোনো সমস্যা?
ম্যাক মাথা নিচু করে বলল, সমস্যা না, এমনি পড়বো না। তানবীর গলা খাকারি দিয়ে বলল, বনু, এটার সমাধান আমি দিতে পারবো না, তুই ভাইয়ার সাথে কথা বলিস। ম্যাক বিরস কণ্ঠে বলল, তুমিই তো জান্নাত আপুকে এনেছিলে, তাহলে তুমিই নিষেধ করে দিও, আমি ওনার সাথে কথা বলতে পারবো না। তানবীর এবার ঠান্ডা কণ্ঠে বলল, আমার কাছে জান্নাত আপুর নাম্বার নেই, ভাইয়ার কাছে আছে। তারা ভাইয়ার কথা জান্নাত আপু তোকে পড়াতে আসছেন। তুই না পড়তে চাইলে ভাইয়াকে বলিস, ভাইয়া যা সিদ্ধান্ত নিবে তাই হবে, এ বিষয়ে কথা বলার অধিকার আমার নেই। তোর অন্য কথা থাকলে বল। মেঘের মনের ভেতরে সুপ্ত ক্রোধ যেন মাথায় উঠে গেছে, চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। আর কোনো কথা না বলে রাগে ফুঁসতে ফুঁসতে নিজের রুমে চলে গেল। এত বছর তো তানবীরই মেঘের সকল সিদ্ধান্ত নিয়েছে, তবে আজ কেন আবির ভাইকে সিদ্ধান্ত নিতে হবে? এটা মেঘ কোনোভাবেই মানতে পারছে না। কিন্তু অষ্টাদশী তো জানে না গত 7 বছর যাবৎ আবিরের সিদ্ধান্তেই তানবীর সবকিছু করেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই মেঘ রুমে পায়চারি করছে। আবির ভাইকে কিভাবে বলবে, কি বলবে তাই ভেবে পাচ্ছে না। আজ না আবার থাপ্পড় দিয়ে বসেন। তৎক্ষণাৎ নিজেকে নিজে সাহস দিয়ে বললেন, তুই কি এত দুর্বল নাকি? দীর্ঘ সময়ের পায়চারিতে মেঘের নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে গেছে, যা মুক্তোর ন্যায় চিকচিক করছে। বুকে সাহস নিয়ে অষ্টাদশী নিজের রুম থেকে বেরিয়ে করিডোর দিয়ে আবিরের রুমের দিকে পা বাড়ালো। আবির শার্টের স্লিপ ফোল্ড করতে করতে নিজের রুম থেকে বের হচ্ছিল। হঠাৎ মেঘকে দেখে সেখানেই দাঁড়িয়ে পড়ল। মেঘ এক মুহূর্তের জন্য সবকিছু ভুলে আবির ভাইয়ের দিকে নিষ্পলক তাকিয়ে রইল। ছাই রঙের একটা শার্ট, ইন করে পরা, চোখে সানগ্লাস, ক্রাশ খাওয়ানো সেই লোক দাঁড়িয়ে আছে আবির ভাই। সে তো জানে না এই সুদর্শন লোকে ছোট্ট অষ্টাদশীর মনের মণিকোঠার ব্যথা অনুভব হয়। মেঘের অভিমুখে চাইল আবির। নাকের ডগা জমে থাকা ঘাম যেন আবিরের দৃষ্টি টানছে। মেঘের শান্ত অস্থির নয়নজোড়ার দিকে তাকিয়ে আবির মনে মনে বলছে, এই চোখে শুধু আমার সর্বনাশ দেখি। মেঘের অভিব্যক্তি বদলাতে সময় লাগলো না। মাথা নিচু করে বুক ফুলিয়ে শ্বাস নিয়ে বলল, আপনার সাথে আমার কথা আছে। আবির স্বভাব সুলভ ভারী কণ্ঠে বলল, বল। মেঘ নিরেট কণ্ঠে বলল, আমি জান্নাত আপুর কাছে পড়বো না। মনের ভেতরের সুপ্ত ক্রোধটা এক নিমেষে প্রকাশ করে ফেলল। মেঘের কথায় আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, কেন? মেঘ তপ্ত স্বরে জানালো, ইচ্ছে নেই তাই পড়বো না। আবির ভ্রু গুটিয়ে বিরক্তি নিয়ে বলল, তোর ইচ্ছেতে তো সবকিছু হবে না, তোকে জান্নাতের কাছেই পড়তে হবে। মেঘ আবারও ভেতরে ভেতরে রাগে ফুঁসছে, গাল দুটাও রক্তবর্ণ ধারণ করেছে। অধিক রাগে মেঘের গলার স্বর ভেঙে আসে। এবার কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, বললাম তো আমি ওনার কাছে পড়বো না। আবির দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে বলল, সব সময় সব বিষয় নিয়ে ফাজলামো করবি না মেঘ, তোর ভালোর জন্য জান্নাতকে আনা হয়েছে, আমি তোর খারাপ চাই না। মেঘ সহসা বলে ফেলল, আমার ভালো মন্দ আপনাকে ভাবতে হবে না। অন্তরের ক্রোধ যেন এবার মেঘের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে। মেঘের বলা কথাটা আবিরের হৃদয়ে লেগেছে। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আজ থেকে জান্নাত পড়াতে আসবে, ঠিকমতো পড়াশোনা করবি, কোনো প্রকার নাটক করলে এর ফল ভালো হবে না। কথাটা বলে আবির মেঘকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। মেঘ মাথা উঁচু করে গলার স্বর শিঙ্গে চড়িয়ে জানালো, আমি ওনার কাছে পড়বো না, দরকার হলে আমি বড় আব্বুকে বলবো। আবিরের মেজাজ চরম লেভেলে খারাপ হলো। পায়ের রক্ত যেন মাথায় উঠে গেছে। সেখানেই দাঁড়িয়ে রাগান্বিত হয়ে হুঙ্কার দিয়ে উঠল, কি বলবি আব্বুকে? জান্নাত পড়াতে পারে না এটা বলবি? জান্নাতের আচার আচরণ খারাপ এটা বলবি? আর তুই যে তোর টিচারকে নিয়ে উল্টাপাল্টা ভাবিস আর বাজে কথা বলিস, এগুলো আব্বু শুনলে সেটা কি ভালো হবে? এই যে তোকে এত ভালোবাসে, এত আদর করে, থাকবে তো এই ভালোবাসা? মেঘ সহসা মাথা নিচু করে নিশ্চুপ দাঁড়িয়ে রইল, চোখ দিয়ে অজরে পানি পড়ছে। আবির চোখ মুখ গুটালো, নিজের রাগকে সংযত করার চেষ্টা করলো। রাজবাড়ি কণ্ঠে বলল, এই বাড়িতে থাকতে গেলে আমার মর্জিতেই তোকে চলতে হবে। কোনো রকমে কথা শেষ করে আবির নিজের মতো নিচে চলে গেল। কিছু না খেয়েই অফিসের জন্য বেরিয়ে পড়েছে। পিছন থেকে মালিহা খান, ইকবাল খান ডেকেছে, কিন্তু আবিরের যেন সেদিকে কোনো হুঁশ নেই। মেঘ করিডোরে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছে। অতিরিক্ত রাগে মেঘের খুব কান্না পায়। খান বাড়ির নিয়মই যেন এটা। আলী আহমেদ খান আর মোজাম্মেল খানের আদেশ আবির আর তানবীর অক্ষরে অক্ষরে পালন করতে হয়। আবিরের আদেশ শাসন মেঘকে পালন করতে হয়। তানবীর শুধু মেঘকে না, মিম আর আদিকেও শাসন করে। তবে আবিরের মিম আর আদির ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। আবিরের ধ্যানে জ্ঞানে শুধুই মেঘ সকাল থেকেই কিছু খায়নি। কয়েকবার বন্যাকে কলও করেছে, কিন্তু বন্যা রিসিভ করেনি। দুপুর হয়ে গেছে, মেঘ রুমে জুড়ে গান চালিয়ে বালিশে মুখ গুজে শুয়ে শুয়ে কাঁদছে। হঠাৎ ফোনে কল বেজে উঠেছে। মেঘ মুখ তুলে ফোনের দিকে তাকিয়ে দেখলো বন্যা কল করেছে। মেঘ ফোন রিসিভ করতেই বন্যা বলে উঠল, কিরে এত কল দিছিস কেন? মেঘের কান্নার শব্দ শুনে বন্যা চিন্তিত স্বরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বেবি, কাঁদছিস কেন?
মেঘ কান্নার মাত্রা কমিয়েছে, তবে এখনো ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই চলেছে। ক্রোধিত কণ্ঠে মেঘ বলল, আমি এই বাড়িতে আর থাকবো না, চলে যাব বাড়ি ছেড়ে। বন্যা কোমল কণ্ঠে শুধালো, কেন, কে কি বলেছে তোকে? মেঘ কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, কেউ কিছু বলেনি। রেজাল্ট দিলে যদি পাশ করতে পারি তাহলে তুই যেই ভার্সিটিতে আবেদন করবি সবগুলো ভার্সিটিতে আমার আবেদনটাও করবি। টাকা আমি দিব, তুই শুধু আবেদন করে দিবি। তারপর পরীক্ষার সময় একসাথে গিয়ে দুজনে পরীক্ষা দেব। বাংলাদেশের যে জায়গাতেই চান্স পাবো সেখানেই ভর্তি হব। তারপরও এই বাড়িতে আমি থাকবো না। বন্যা, সেসব পরে দেখা যাবে, আগে তুই বল হয়েছে কি? মেঘ রাগান্বিত কণ্ঠে বলা শুরু করলো, কি হয়েছে জানি না, আমি এই বাড়িতে থাকবো না, এটাই মূল কথা। একবার শুধু কোথাও চান্স পাই, দরকার হলে টিউশন পড়িয়ে আমি পড়াশোনা করব। তারপর চাকরি করে আম্মু আব্বুকে আমার কাছে নিয়ে যাব। আব্বু না গেলে শুধু আম্মুকেই নিয়ে যাব। তবুও আমি এই বাড়িতে থাকবো না। যে যার মতো শুধু নিজেদের মর্জি আমার উপর চাপিয়ে দেয়। এত বছর সহ্য করেছি, এখন জীবনে আরেক হিটলারের আবির্ভাব হয়েছে। আমার জীবনটা তছনছ করে দিচ্ছে। উনি যা বলবেন তাই মানতে হবে, যেভাবে বলবেন সেভাবেই চলতে হবে। কেন আমি ওনার কথা মেনে চলবো না? তুই আবেদন না করে দিলে বলিস, আমি নিজেই করব। বাই। একদমে কথাগুলো বলে ফোন কেটে বিছানার পাশে ফোন ফেলে আবারও বালিশে মুখ গুজে কাঁদছে। বন্যা আহাম্মকের মতো বসে রইল। কি এমন হয়েছে যে মেঘ সব ছেড়ে ছুড়ে চলে যেতে চাইতেছে? কিছুই তার মাথায় ঢুকছে না। আবির মেঘের রুমের দরজায় দাঁড়িয়ে মেঘের বলা প্রত্যেকটা কথা শুনেছে। আবির দাঁত পিষে ক্ষিপ্ত দৃষ্টিতে চেয়ে আছে মেঘের দিকে। আবিরের এক হাতে কাচ্চির প্যাকেট, অন্য হাতে চোখ থেকে খোলা সানগ্লাসটা মুষ্টিবদ্ধ করে চেপে ধরে আছে। সানগ্লাস ভেঙে শুধু হাত কাটার অপেক্ষা। সকালে মেঘকে ঝেড়ে অফিসে যাওয়ার পর থেকে আবিরের মন ছটফট করছিল। কোনোভাবেই কাজে মন দিতে পারছিল না। বাধ্য হয়ে অফিস থেকে বেরিয়ে জ্যাম পেরিয়ে অষ্টাদশীর পছন্দের রেস্টুরেন্ট থেকে কাচ্চি নিয়ে বাসার দিকে রওনা দিয়েছিল। মেঘ স্পেশাল কিছু রেস্টুরেন্ট ব্যতীত অন্য কোথাও থেকে কাচ্চি খায় না। গত সপ্তাহে আবিরের কাজের ব্যস্ততার ফলে সেই রেস্টুরেন্ট থেকে কাচ্চি নিয়ে খাওয়ানোর সময় সুযোগ হয়ে ওঠেনি। তাই আজ সব কাজ ফেলে বেরিয়েছিল। কিন্তু যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে, সে অষ্টাদশী তাকে ছেড়ে চিরতরে দূরে চলে যাওয়ার প্ল্যান করছে, এটা শুনে যেন আবিরের মাথায় আকাশ ভেঙে পড়েছে, হৃদয় কেঁপে উঠেছে। নিজের অজান্তেই মনে মনে বলল, এত ঘৃণা করিস আমায়?